প্রিয় দর্শক, শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব ভোটের পর অতীতের ওয়াদা ভুলে গেছে বিএনপি, শফিকুর। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে রাজনৈতিক সংঘর্ষে কাঁপছে রাজধানী, মুখোমুখি দুই দল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব দেশে ফিরবে হাসিনা, বিদায় হবে ইউনূস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে যারা গণভোট মানবে না তারা মোনাফেক, শিশির মনির। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দিব বিএনপি ফ্যাসিবাদী শাসনের দিকে ধাবিত হচ্ছে, গোলাম পরোয়ার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দিব আমেরিকার সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই, পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিএনপি অতীতের ওয়াদা ভুলে গেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, ভোটের দিন পর্যন্ত বর্তমান সরকারি দল ও বিরোধী দলের অবস্থান একই ছিল, তবে ভোটের ফল হওয়ার পর তারা বদলে গেছে। যখন তারা 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তখন অতীতের সব ওয়াদা ভুলে গেছে। আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরের দক্ষিণ পিলের বাগে ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শফিকুর রহমান। পীরের বাগের সর্বস্তরের জনগণ ১৩ নম্বর ওয়ার্ড ব্যানারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জামায়াতের আমির শফিকুর রহমান বলেন, সরকার যদি জনগণের অধিকার লঙ্ঘন করে, ইতিবাচকভাবে সেটি ধরিয়ে দিয়ে সহযোগিতা করবে বিরোধী দল। তবে সরকার যদি এই সহযোগিতা গ্রহণ না করে মানুষের অধিকার কেড়ে নিয়ে তাদের ক্ষতি করতে থাকে, বিরোধী দল তখন প্রতিবাদ করবে, প্রয়োজনে প্রতিরোধ করবে। জামায়াত আমির বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি দুটি নির্বাচন হয়েছিল, একটি সাংসদ নির্বাচন, আরেকটি গণভোটের নির্বাচন। ৫১% ভোট পেয়ে বিএনপি সরকার গঠন করেছে। অন্যদিকে গণভোটে সংস্কারের পক্ষে রায় দিয়েছে ৬৮%-এর বেশি মানুষ। তবে গণভোটের এই গণরায় ইতিমধ্যে সরকারি দল অস্বীকার করেছে। বিরোধী দলীয় নেতা বলেন, বিএনপির ৩১ দফার প্রথম দফায় আছে, তারা ক্ষমতায় এলে সংস্কার কমিশন গঠন করে সংবিধানের ওই সব ধারা সংস্কার করবে যেসব ধারা অতীতে সরকারকে ফ্যাসিবাদী বানিয়েছে। এখন বিরোধী দল সংস্কারের কথা বললে সরকারি দল বলে সংবিধানে সংস্কারের কথা নেই। সংস্কার বাস্তবায়নের দাবিতে গতকাল বিকেলে ঢাকায় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর গেটে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমাবেশ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দাবি আদায়ের পক্ষে প্রথম কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। এটা শেষ নয়, শুরু। জনগণকে সঙ্গে নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের দাবি আদায় করা হবে। জ্বালানি সংকটকে বৈশ্বিক সমস্যা হিসাবে উল্লেখ করে শফিকুর রহমান সরকারের উদ্দেশ্যে বলেন, আমরাও এই সমস্যা নিরসনে অবদান রাখতে চাই। খোলামেলা আলোচনা করুন, সত্য কথা প্রকাশ করুন, সমস্যাগুলো তুলে ধরুন, আমরা সবাই মিলে সমাধান করব। রাজধানী সংঘর্ষে কাঁপছে রাজধানী, মুখোমুখি দুই দল। রাজধানী জুড়ে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে রয়েছে প্রধান দুই রাজনৈতিক দল, যার জেরে একাধিক স্থানে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে জড়ো হতে শুরু করেন দুই দলের নেতাকর্মীরা। পূর্ব ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে উভয় পক্ষই শক্তি প্রদর্শনে নামে। এক পর্যায়ে উত্তেজনা বাড়তে থাকলে তা সংঘর্ষে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকটি স্থানে ইটপাটকেল নিক্ষেপ, লাঠিচার্জ এবং ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে এবং পরিস্থিতি শান্ত করতে লাঠিচার্জ করে বলে জানা গেছে। কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে, যদিও তাৎক্ষণিকভাবে হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা যায়নি। সংঘর্ষের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
অফিসগামী মানুষ চরম ভোগান্তিতে পড়েন। অনেকেই দীর্ঘ সময় সড়কে আটকে থাকেন। গণপরিবহন চলাচল ব্যাহত হওয়ায় শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ বিপাকে পড়েন। দুই দলের পক্ষ থেকেই একে অপরের ওপর হামলার অভিযোগ তোলা হয়েছে। ক্ষমতাসীন দলের নেতারা দাবি করেছেন, বিরোধী পক্ষ পরিকল্পিতভাবে সহিংসতা ছড়িয়ে পরিস্থিতি অস্থিতিশীল করতে চেয়েছে। অন্যদিকে বিরোধী দল বলছে, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিতে সরকার পক্ষ উস্কানি দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, চলমান রাজনৈতিক অচলাবস্থা ও পারস্পরিক অবিশ্বাসের কারণে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। সংলাপের অভাব ও কঠোর অবস্থান এই ধরনের সংঘর্ষকে উস্কে দিচ্ছে। তারা মনে করেন, দ্রুত রাজনৈতিক সমাধান না হলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে নাগরিকদের অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজনৈতিক এই সহিংসতার প্রভাব অর্থনীতিতেও পড়তে শুরু করেছে। ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করে বলছেন, এভাবে চলতে থাকলে সরবরাহ ব্যবস্থা ব্যাহত হবে এবং পণ্যের দাম বাড়তে পারে। ইতোমধ্যে অনেক দোকানপাট আগেভাগে বন্ধ হয়ে গেছে। সাধারণ মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ ও অনিশ্চয়তা। তারা চান দ্রুত এই সংঘর্ষ বন্ধ হোক এবং শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসুক। অনেকেই রাজনৈতিক দলগুলোর কাছে সংযম ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন। সব মিলিয়ে রাজধানীতে দুই দলের মুখোমুখি অবস্থান যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষে রূপ নিতে পারে, এমন আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কার্যকর উদ্যোগ ও রাজনৈতিক সমঝোতাই এখন সময়ের দাবি। যারা গণভোট মানবে না তারা মুনাফিক বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মনির। রোববার ৫ এপ্রিল দুপুরে বগুড়ার টিএমএসএস মিলনায়তনে ইসলামী ছাত্র শিবির আয়োজিত জনরায় উপেক্ষা নয়, গণভোট বাস্তবায়নে সরকারের দায়বদ্ধতা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। শিশির মনির বলেন, দেশের প্রায় ৭০% মানুষ গণভোটে হ্যাঁয়ের পক্ষে রায় দিয়েছেন। অন্যদিকে বিএনপি ৫১% মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করেছে। বিএনপি গণভোটে হ্যাঁয়ের পক্ষে ক্যাম্পেইন করে এখন যদি ৫১%-এর ক্ষমতা বলে ৭০%-এর মতামতকে বাতিল করতে চায়, তাহলে সেটা হবে জাতির সঙ্গে চরম প্রতারণা। তিনি বলেন, দীর্ঘ ৫৬ বছর সঠিক নেতৃত্বের অভাবে বাংলাদেশ কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে পারেনি। এই সময়ে যে যার মতো করে সংবিধান কাটাছেঁড়া করায় বারবার মানুষকে বিড়ম্বনার শিকার হতে হয়েছে। অবশেষে ২৪-এর ৫ আগস্ট তরুণরা বুকের রক্ত দিয়ে নতুন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন জন্ম দিয়েছে। কিন্তু ১২ ফেব্রুয়ারির নির্বাচনে গঠিত সরকার সেই স্বপ্ন বাস্তবায়নে সঠিক পথে এগোতে পারছে না। তিনি আরও বলেন, বর্তমান সরকার আস্থার সঙ্গে কোনো কাজই করতে পারছে না। মনে হচ্ছে সরকার কোনো এক অদৃশ্য শক্তির অচলাতয়নে বাঁধা রয়েছে। সুপ্রিম কোর্টের এই সিনিয়র আইনজীবী বলেন, প্রধানমন্ত্রী জাতির সামনে অনেক প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে সেসব পূরণ করতে পারছেন না। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারলে বর্তমান সরকারের জন্য অতীতের ফ্যাসিস্ট সরকারের পরিণতি অপেক্ষা করছে। তিনি বলেন, আমরা সতর্ক করছি, যদি বাস্তবতা বুঝতে না চান তাহলে কিছুই করার নাই। আমরা সংসদের ভেতরে এবং বাইরে প্রতিটি ভালো কাজে সরকারকে সহযোগিতা করতে চাই, কিন্তু যদি গণভোট না মানেন, যদি জনগণের রায়কে শ্রদ্ধা না করেন, তাহলে সংসদে এবং সংসদের বাইরে সবখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেটে যেই বিক্ষোভের সূচনা হয়েছে তা সারা দেশে ছড়িয়ে পড়বে। সরকারের নীতি নির্ধারকদের উদ্দেশ্যে শিশির মনির বলেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশকে সরকারের লোকেরা অশ্বডিম বলে উপহাস করছেন। এটা যদি অশ্বডিম হয়, তাহলে এই অশ্বডিম দিয়ে গণভোট করলেন কেন? জনগণকে হ্যাঁ ভোট দিতে বললেন কেন? যারা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অশ্বডিম বলছেন, তারা আসলে কাণ্ডজ্ঞানহীন। জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার আদেশ বাস্তবায়নের বিরোধিতার মাধ্যমে বিএনপি ফ্যাসিবাদী শাসনের দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের শাসনামলে ৩৩টি রাজনৈতিক দল দীর্ঘ ৯ মাস আলোচনা করে জুলাই সনদ প্রণয়ন করে। এই সনদকে আইনি ভিত্তি দিতে সব দলের ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে সংসদ নির্বাচন এবং গণভোটের আয়োজন করে সরকার। ঐক্যমত কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নির্বাচিতরা একই সাথে সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এজন্য একজন সংসদ সদস্যকে ২টি শপথ গ্রহণ করার কথা, কিন্তু ২/৩ সংখ্যাগরিষ্ঠতা লাভের পর বিএনপি সব ভুলে গেছে। তারা সংবিধান সংস্কার কমিশনের সদস্য হিসেবে শপথ নেয়নি। এখন তারা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের বিরোধিতা করছে। তারা সংবিধান সংস্কার আদেশ বাতিলের জন্য সংসদে প্রস্তাব করেছে। একই আদেশে অনুষ্ঠিত সংসদ নির্বাচন মেনে সরকার গঠন করলেও গণভোট মানছে না। এর মাধ্যমে বিএনপি পুরো জাতির সাথে প্রতারণা করছে। রবিবার বিকেলে বগুড়া ৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক আবিদুর রহমান সোহেলের নির্বাচনী ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনা ঘোষণা উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেক্রেটারি জেনারেল বলেন, প্রায় ৫ কোটি ভোটার গণভোটে হ্যাঁ ভোট দিয়ে বিএনপির নোট অব ডিসেন্ট প্রত্যাখ্যান করেছে। বিএনপি এই জ্বালা সহ্য করতে না পেরে গণভোট বাতিলের উদ্যোগ নিয়েছে। একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য যেসব সংস্কার প্রয়োজন, বিএনপি সেই সব সংস্কার প্রস্তাব বাতিল করে মূলত ফ্যাসিবাদী শাসনের দিকেই ধাবিত হচ্ছে। একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী সহ ১১ দল জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। বগুড়ার উপনির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে তিনি বগুড়া প্রশাসনের উদ্দেশ্যে বলেন, সরকারি দলের প্রার্থীর লোকেরা জামায়াতের নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন করছে। অভিযোগ দিয়েও প্রতিকার মিলছে না। আমরা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চাই। প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকাকে আপনারা আরেকটি মাগুরা বানানোর অপচেষ্টা চালাবেন না। তিনি জন আকাঙ্ক্ষার ভিত্তিতে একটি সমৃদ্ধশালী বগুড়া গড়তে ৯ এপ্রিল দাঁড়িপাল্লায় ভোট দিতে বগুড়াবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমির ও বগুড়া ৬ সদর আসনে উপনির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাগবার সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যাপক শাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বগুড়া অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি গোলাম রব্বানী ও বগুড়া জেলা আমির অধ্যাপক আব্দুল হক। বিশেষ অতিথির বক্তব্যে রাশেদ প্রধান বলেন, বিএনপি ক্ষমতা গ্রহণের পর সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে মিনাফেকি করেছে। সরকার গঠনের মাত্র ১.৫ মাসে স্বৈরাচার সরকারের যতগুলো গুণাবলী সব অর্জন করেছে বিএনপি। তারা ভোট ছাড়াই স্থানীয় সরকারের অনেক প্রতিষ্ঠানে দলীয় লোকদের বসিয়েছে। তিনি বলেন, বিএনপি সংস্কার চায় না বলেই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বাতিল করছে। ম্যানেজ ভোটের সরকার ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য আওয়ামী লীগের অসমাপ্ত কর্মকাণ্ড বাস্তবায়ন শুরু করেছে। অনুষ্ঠানে উপনির্বাচনে জামায়াত প্রার্থীর ১৪ দফা ইশতেহার ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়। ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বায়ক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ উন্নয়ন পরিকল্পনা পাঠ করে শোনান। এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সম্প্রতি জুলাই সনদ নিয়ে কিছু দল ও গোষ্ঠী গোলযোগ তৈরি করতে চায়। স্পষ্ট করে বলতে চাই, এই সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। এটি আমাদের দীর্ঘ ১৫-১৬ বছরের সংগ্রামের ফল। বেগম খালেদা জিয়ার ভিশন ২০৩০ এবং তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা কর্মসূচির মাধ্যমেই এই সংস্কারের ধারাবাহিকতা এসেছে। আজ রোববার বিকেলে কাকরাইল আর্চবিশপে খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব স্টার সানডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, শুধু রাজনীতির জন্য রাজনীতি করতে চাই না, আমরা মানুষের জন্য রাজনীতি করতে চাই। একটি সুখী, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। তিনি বলেন, আজ একটি মুক্ত ও গণতান্ত্রিক পরিবেশে একটি নির্বাচন সম্পন্ন করে নতুন সময়ে প্রবেশ করেছি। এই সময় আমাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করেছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা ও স্বপ্ন বাস্তবায়নের সুযোগ। আমরা একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও সাম্যের ভিত্তিতে রাষ্ট্র গঠন করতে চাই। এটাই আমাদের লক্ষ্য। মির্জা ফখরুল বলেন, নিজেকে একজন লিবারেল ডেমোক্র্যাট হিসেবে বিশ্বাস করি
এবং এই বিশ্বাস রক্ষায় যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত আছি। বিশ্বাস করি এই পথেই বাংলাদেশের মুক্তি আসবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেন, আমেরিকার সঙ্গে যা কিছু আছে তা প্রকাশ করা হয়েছে। রোববার ৫ এপ্রিল সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে বের হলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান জানান, জ্বালানি আমদানির ক্ষেত্রে সরকারের ওপর কোনো ধরনের বাধ্যবাধকতা নেই। সাম্প্রতিক বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, বিশেষ করে জ্বালানি, বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা নিয়ে সাধারণ আলোচনা হয়েছে। একই সঙ্গে রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের চলমান সহায়তা অব্যাহত রাখার বিষয়টিও বিশেষ গুরুত্ব পেয়েছে। মন্ত্রী আরও বলেন, রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র এখনও বিশ্বের সবচেয়ে বড় দাতা দেশ এবং তাদের এই সহায়তা অব্যাহত রাখার বিষয়টি আলোচনায় এসেছে। জ্বালানি খাতে সহযোগিতা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। আলোচনার কিছু বিষয় গোপনীয়তার কারণে এই মুহূর্তে প্রকাশ করা না গেলেও বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতা করবে বলে আশ্বাস দিয়েছে। দেশের বর্তমান জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র কিভাবে সহায়তা করবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সরকার বিভিন্ন উৎস থেকে জ্বালানি আমদানির চেষ্টা করছে। এক্ষেত্রে সবচেয়ে সাশ্রয়ী উৎস থেকেই তেল কেনা হবে। ভারত, মধ্যপ্রাচ্য কিংবা যুক্তরাষ্ট্র সব বিকল্পই সরকারের জন্য খোলা রয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর সম্ভাব্য বিদেশ সফর নিয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী জানান, বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং সফরের জন্য নির্দিষ্ট কোনো দেশের নাম চূড়ান্ত হয়নি। তিনি আরও বলেন, সরকারের মূল লক্ষ্য হচ্ছে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। এজন্য বিশ্ববাজারে সবচেয়ে প্রতিযোগিতামূলক ও সাশ্রয়ী উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগ অব্যাহত থাকবে।